So welcome to another segment of this particular lecture. So এখন আমরা যেটা করব বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা এখানে কথা বলা শুরু করব। আমরা প্রিভিয়াস সেগমেন্টে যেটা করেছি বাংলাদেশের সাথে যে আন্তঃরাষ্ট্রীয় যে সীমানাগুলো ছিল এবং এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো আসেন ভূপ্রকৃতি নিয়ে আমরা পড়া শুরু করি। ফার্স্টে বলা হচ্ছে কি ভূপ্রকৃতি দেশের কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব রাখে। কেন এটা রাখে? দেখেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব হচ্ছে অপরিসীম। কারণ কোনো একটা দেশের ভূপ্রকৃতি কেমন তার উপর ভিত্তি করে এটা নির্ধারিত হয় সেখানে কি ধরনের চাষাবাদ হবে বা কোন ধরনের ফসল উৎপাদন হবে, সেখানে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, ওখানে কোন জিনিস উৎপাদন করা সম্ভব কোনগুলো সম্ভব না, হ্যাঁ সামগ্রিক সব কিছুই কিন্তু তার ভূপ্রকৃতির উপর ডিপেন্ড করে। তো সেই দিক থেকে বলা হয়েছে এই কথাটা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাবটা অপরিসীম। হ্যাঁ, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম কি বদ্বীপ। গঙ্গা নদী পশ্চিম পাশে, গঙ্গা নদী পশ্চিম, ব্রহ্মপুত্র নদ উত্তর, সুরমা ও কুশিয়ারা নদী উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। তাহলে গঙ্গা নদী কোন দিক থেকে প্রবেশ করছে? পশ্চিম থেকে। ব্রহ্মপুত্র করছে উত্তর থেকে। আর সুরমা এবং কুশিয়ারা নদী উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করছে। উত্তর পূর্ব কোনটা? উত্তর পূর্ব হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব। হ্যাঁ, উত্তর পূর্ব, নর্থ ইস্ট, উত্তর পূর্ব। এই দিক থেকে হচ্ছে সুরমার কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা। উত্তর দিক থেকে হচ্ছে ব্রহ্মপুত্র, এই দিক থেকে কি ব্রহ্মপুত্র। আর পশ্চিম দিক থেকে ঢুকছে হচ্ছে গঙ্গা। ওকে, আচ্ছা করে সুবিশাল দ্বীপের সৃষ্টি করেছে। স্থায়ীভাবে বসবাসের জন্য সমভূমি হচ্ছে আদর্শ, স্থায়ী বসবাসের জন্য প্লেন ল্যান্ড। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এই তিনটি শ্রেণী কি? নাম্বার ওয়ান হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি হিলস। এই টারশিয়ারি এটা হচ্ছে ভূতাত্ত্বিক যে টাইম স্কেল, ভূতাত্ত্বিক যে আপনার হচ্ছে সময়কে বর্ণনা করা হয় সেখানে টারশিয়ারি হচ্ছে একটা বিশেষ সময়। হ্যাঁ, টারশিয়ারি, হ্যাঁ টারশিয়ারি যুগের পাহাড়, অর্থাৎ বাংলাদেশের যে পাহাড়গুলো আছে তারা ভূতাত্ত্বিকভাবে টারশিয়ারি যুগের তারা পাহাড়। তারপর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান। কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোকে আমরা বলি প্লাইস্টোসিন অঞ্চলের, ভূতাত্ত্বিকভাবে প্লাইস্টোসিন সময়ে সেই সোপান অংশগুলো তৈরি হয়েছে। এবং এরপর আছে হচ্ছে কি আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, অর্থাৎ ফ্ল্যাট প্লেন। প্লাবন মানে ফ্লাড আর সমভূমি মানে হচ্ছে প্লেন ল্যান্ড বা প্লেন, হ্যাঁ ফ্ল্যাট প্লেন। তাহলে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তার মানে ভূতাত্ত্বিক গঠনের উপর ভিত্তি করে সব থেকে পুরাতন কি টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে সেগুলো। তার থেকে একটু কম পুরাতন, কম ওল্ড হচ্ছে প্লাইস্টোসিন কালের যে সোপান সমূহ আছে সেগুলো। এবং সব থেকে রিসেন্ট টাইমে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন। রিসেন্ট টাইমস বলতেও আমরা আমাদের জীবনের সাপেক্ষে, মানব জীবনের সাপেক্ষে রিসেন্ট বলতে 5 বছর 7 বছর 10 বছর এগুলো রিসেন্ট টাইমস বলি। কিন্তু যখন আমরা এই জিওলজিক বা হচ্ছে ভূতাত্ত্বিক ক্ষেত্রে সময়ের কথা চিন্তা করি তখন সাম্প্রতিক বলতে হচ্ছে 2-3 হাজার বছর আগে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই সাম্প্রতিক বলতে আমরা এটা বুঝতেছি। তাহলে প্রথমে আমরা পড়বো কি টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো। দেখেন টারশিয়ারি পাহাড়, বাংলাদেশের যারা ম্যাপ জানেন বা ম্যাপ জানেন না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরেছেন, পাহাড় কোন অঞ্চলে আছে? সিলেটের দিকে আছে, চিটাগং এর দিকে আছে, তাই না? এই অঞ্চলগুলোতে পাহাড়। তার মানে বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, দেখেন এটা যদি নর্থ হয়, যদি ইস্ট হয়, এটা সাউথ হয়। পাহাড়গুলো কোথায় আছে? এখান দিয়ে কিছু পাহাড় আছে এবং এই জায়গা দিয়ে কিছু পাহাড় আছে, তাই না? এই জোনগুলো দিয়ে পাহাড়, অর্থাৎ বাংলাদেশের উত্তর থেকে উত্তর কি পশ্চিম উত্তর পূর্ব অঞ্চলে এবং কিছু পাহাড় আছে হচ্ছে আপনার দক্ষিণাঞ্চলে। এটা এই দেখেন দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, অর্থাৎ এই যে সিলেট অঞ্চলের যে পাহাড়গুলো আছে, দক্ষিণ পূর্বাঞ্চল হচ্ছে আপনার চিটাগং কক্সবাজার, চিটাগং অঞ্চলের যে পাহাড়গুলো, এই অঞ্চলটা এটা দক্ষিণ পূর্ব। এটা যদি আমার কি দক্ষিণ হয় এটা হচ্ছে পূর্ব, তাহলে এই অঞ্চলের যে পাহাড়গুলো চিটাগং অঞ্চলের যে পাহাড়গুলো। আর উত্তর এবং উত্তর পূর্ব হচ্ছে ওই ময়মনসিংহ অঞ্চলের দিক দিয়ে নেত্রকোনা বিরিশির ওই দিক দিয়ে গারো পাহাড় থেকে শুরু করে এই সিলেটের যে পাহাড়গুলা, এর হচ্ছে একই স্ট্রাকচারের পাহাড়। তার মানে পাহাড় আসতে আমাদের এই দুইটা জোন, একটা হচ্ছে উত্তর পূর্ব আর একটা হচ্ছে আমাদের কি দক্ষিণ পূর্বাঞ্চল, আর একটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। এটা হচ্ছে কমন, বুঝলেই হয়েছে। হ্যাঁ, খুবই ইজি। এটা ম্যাপটাকে আপনি শুধু ভিজুয়ালাইজ করবেন তাহলে দেখবেন পেয়ে যাচ্ছেন। তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। কোন অঞ্চল? টারশিয়ারি পাহাড়। হ্যাঁ, টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। ভূতাত্ত্বিক একটা নিয়ম হচ্ছে কি, ভূতাত্ত্বিক এটা প্লেট টেকটনিক্সের ব্যাপার আছে, এগুলো আপনারা পড়েছেন বা পড়বেন, তখন এগুলো দেখতে পাবেন। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত যখন উত্থিত হয় তখন এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। বাংলাদেশের পাহাড়গুলো যেগুলো আছে তারা কাদের সমগোত্রীয়, অর্থাৎ সেম স্ট্রাকচার,
কিছু পড়ে গেছে বাংলাদেশের ভৌগোলিক সীমায়, কিছু হয়তো পড়ে গেছে আপনার মিয়ানমারের সমুদ্র সীমা বলছি, মিয়ানমারের সীমানার ভেতরে পড়ে গেছে, কিছু কিছু পড়ে গেছে বাংলাদেশের ভৌগোলিক সীমায়, কিছু মিয়ানমারের ভৌগোলিক সীমায়। তো বাংলাদেশের পাহাড়গুলো সিমিলার স্ট্রাকচার কাদের সাথে? আসামের যে লুসাই পাহাড় আছে এবং মিয়ানমারের যে আরাকান পাহাড় আছে, এই পাহাড়গুলোর সাথে কি সমগোত্রীয় এরা। এই পাহাড়গুলো বেলে পাথর, শেল এবং কর্দম দ্বারা গঠিত। বেলে পাথরকে আমরা বলি সেডিমেন্টারি রক্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের সেডিমেন্টারি রক্স বা বেলে পাথর, শেল এবং কর্দম দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, যেমনটা আমি কিছুক্ষণ আগে আপনাদের বুঝালাম। একটা হচ্ছে আমাদের কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় অর্থাৎ চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের যে পাহাড়গুলো এগুলো, আর একটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, সেই ময়মনসিংহ থেকে শুরু করে এখান থেকে আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই যে পাহাড় বিধত যে অঞ্চলটা, এটা। তো এইগুলো হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল। টারশিয়ারি যুগের টারশিয়ারি যুগে হিমালয় উত্থিত হয়েছিল, তখন এরা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু দুইটা ভিন্ন ভাগ করে দেখি। তাহলে প্রথমে দেখি তাহলে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। এই দেখেন, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা, বৃহত্তর চট্টগ্রাম বা বৃহত্তর রাঙামাটি যেটা বললাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। দক্ষিণ পূর্বের এই পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এই অংশগুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার, অর্থাৎ এই চিটাগাং, রাঙামাটি, বান্দরবান এই রেঞ্জের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর গড় উচ্চতা কিন্তু তুলনামূলক বেশি ওই সিলেট অঞ্চলের পাহাড়গুলোর থেকে। ঠিক আছে, দেখেন 1230 মিটার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ কেওক্রাডং এই অঞ্চলের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। সাম্প্রতিককালে বান্দরবানে আরো একটা শৃঙ্গ আবিষ্কৃত হয়েছে, যার নাম হচ্ছে তাজিনডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার। আপাত দৃষ্টিতে এটাকে বাংলাদেশের কি সর্বোচ্চ শৃঙ্গের স্বীকৃতি দেয়া হয়েছে। আর উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় কোনগুলা? এই দেখেন, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর এবং উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়, এরাই হচ্ছে কি এই অঞ্চলের পাহাড়। এই পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 244 মিটার। আর দেখেন আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কিন্তু 610 মিটার ছিল। তার মানে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা তুলনামূলক বেশি। উত্তরের পাহাড়গুলো স্থায়ীভাবে টিলা নামে পরিচিত। এই পাহাড়গুলোকে টিলা বলা হয় বেশি, এবং এই টিলাগুলো সাধারণত 30 থেকে 90 মিটার উচ্চতার হয়, হ্যাঁ। এবং টিলার মধ্যে অনেক কিন্তু বাসস্থানের কি সৃষ্টি করে, মানে বসবাস করে থাকে। এইগুলো আমাদের পাহাড়। এরপর আমরা যেটা দেখবো প্লাইস্টোসিন কালের সোপান, সেকেন্ড যে আমাদের যে ভূপ্রাকৃতিক অঞ্চল ছিল প্লাইস্টোসিন সোপান। তাহলে আনুমানিক 25,000 বছর পূর্বে এই সময়কে বলা হয় প্লাইস্টোসিন কাল। দেখেন, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি, আমাদের মানে মানব জীবনে হিউম্যান লাইফ সাইকেলের জন্য যে লাইফ সাইকেল আর জিওলজিক মানে লাইফ সাইকেল টাইম স্কেল কিন্তু সেম না। আমাদের টাইম স্কেল এবং জিওলজিক টাইম স্কেলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা যদি বলি যে কিছুক্ষণ আগে, ভূতাত্ত্বিক গঠনের ক্ষেত্রে কিছুক্ষণ আগে মানেই তো 1000 বছর আগে, 1500 বছর আগে, ব্যাপারটা হচ্ছে এরকম। উত্তর তাহলে প্লাইস্টোসিন সোপান কোনটা? উত্তর পশ্চিমাংশের বরেন্দ্র ভূমি, বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ তো বুঝেন, উত্তর পশ্চিমাংশের এই অঞ্চলে যে বরেন্দ্র যে অঞ্চল, বরেন্দ্র অঞ্চল তো বুঝেন, হ্যাঁ। বরেন্দ্র অঞ্চল আমরা কোনটাকে বলি? মধ্যভাগের মধুপুর, মাঝখানের মধুপুর, এই টাঙ্গাইল, তারপর গাজীপুর, ঢাকার ওই কিনারবর্তী নিকটবর্তী যে মধুপুর অঞ্চল, হ্যাঁ, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, গাজীপুরের ভাওয়াল, গাজীপুরের গড়, কুমিল্লা জেলার লালমাই পাহাড়, এরা হচ্ছে প্লাইস্টোসিন সোপান। ভিন্ন দেখেন, ভিন্ন ভূপ্রাকৃতিক গঠন সম্পূর্ণ। প্লাইস্টোসিন কালে এইসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই সকল সোপানের মধ্যে কি কি আছে? এই সকল সোপানকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে থেকে 4 ভাগে। আমরা যখন এই ভাগটা দেখব তখন দেখবেন অটোমেটিক্যালি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে 3টা ভাগে বুঝলেই। পাহাড় যেমন 2 ভাগে দেখেছি, এই প্লাইস্টোসিন সোপানকে 3 ভাগে ভাগ করলে হয়ে যাবে। এক হচ্ছে বরেন্দ্র ভূমি। আমরা কোন অঞ্চলকে বরেন্দ্র অঞ্চল বলি? আমাদের উত্তর পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো আছে তাকে আমরা বরেন্দ্র অঞ্চল বলি, তাই না? দেখেন, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 9320 বর্গ কিলোমিটার এলাকায় বরেন্দ্র ভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতার একটু বেশি। এরা যে আমরা যেটাকে আমরা বলি প্লাবন সমভূমি যে অঞ্চলটাকে বলি, অর্থাৎ নদী বিধৌত, নদীর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলা প্লাবিত হয় বন্যার মধ্যে, ঠিক আছে, সেই অঞ্চলগুলোর থেকে এই অঞ্চলের গড় উচ্চতা একটু বেশি। এই জন্য এদেরকে কি বলা হয়? সোপান বলা হয়, সোপান, হ্যাঁ। এদের গড় উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটিগুলো কি ধূসর এবং লাল বর্ণের হয়। এরপর আছে মধুপুর এবং ভাওয়ালের গড়। টাঙ্গাইল এবং ময়মনসিংহ, বৃহত্তর টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার মধুপুর, গাজীপুর জেলার ভাওয়ালের গড় অবস্থিত। এদের আয়তন কত? 4103 বর্গ কিলোমিটার। এখানে আছে 4000, এখানে আছে 9320, মানে এখানে কিন্তু প্রায় 13500, 13500 বর্গ কিলোমিটার হিসাব পেয়ে গেলাম। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় 30 মিটার। এটা কিন্তু এই বরেন্দ্র ভূমির থেকে একটু উঁচা। সেটা কত? প্রায় 30 মিটার উঁচু হয় এরা।
মাটির রং লালচে এবং হচ্ছে ধূসর। আর লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে, আমরা যারা ময়নামতি গেছেন, বৌদ্ধবিহার দেখতে গিয়েছেন সেই অঞ্চলে, তো কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার এবং উচ্চতা গড়ে হচ্ছে 21 মিটার। তাহলে এই 3 ধরনের অঞ্চলকে নিয়ে হচ্ছে বাংলাদেশের কি অঞ্চল অবস্থিত? বাংলাদেশের প্লাইস্টোসিন সোপান অঞ্চলটা এখানে অবস্থিত। এরপর দেখেন সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি যে অঞ্চলটা বাংলাদেশের। কেন আমরা এত বন্যাপীড়িত হই বা আমাদের মাটি উর্বর কেন? আমাদের নেগেটিভ কারণেরও যেমন হচ্ছে কি বলবো, এটা একটা নেগেটিভিটিরও কারণ, আবার আমাদের অনেক পজিটিভিটিরও কিন্তু কারণ এটাই। তাহলে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। জালের মতো বাংলা কি হয়েছে? ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যা হয়। কারণ তখন কি, যখন জলরাশির পরিমাণ বেড়ে যায় এবং এই অঞ্চলটা কি নদী বিধৌত অঞ্চল, তো এই অঞ্চলগুলো কি হয়? প্লাবিত হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত হয়ে মাটি সঞ্চিত হয়ে, ঠিক আছে, পলিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। প্লাবন সমভূমির আকারই দেখেন সবচেয়ে বেশি, 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমি বাংলাদেশের মানে ওই আমাদের যে পাহাড়ি অঞ্চল এবং হচ্ছে আমার প্লাইস্টোসিন সোপান, এই দুইটা অঞ্চলকে বাদ দিলে যা থাকে তার সম্পূর্ণটুকুই তো প্লাবন সমভূমির অন্তর্গত। যেমন দিনাজপুরে দেখেন সমুদ্র সমতল থেকে এক এক অঞ্চল এক এক রকম। এই সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রমেই নিম্নমুখী হয়েছে। সুন্দরবন প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো, যেমন দিনাজপুরের উচ্চতা 37 মিটার, বগুড়ার উচ্চতা 20 মিটার, ময়মনসিংহের উচ্চতা 18 মিটার, নারায়ণগঞ্জ যশোরের উচ্চতা 8 মিটার। এক একটা অঞ্চল কি সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে সমুদ্র সমতলের সাথে তাদের উচ্চতার পার্থক্য থাকে। যেমন আপনারা জানেন পৃথিবীর কি সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ স্থান আপনারা জানেন বলিভিয়ার একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে লাপাস। হ্যাঁ, ওই জায়গাটা, হ্যাঁ, ওই মাঠে বলিভিয়াতে একটা ফুটবল খেলে, তারা সাউথ আমেরিকান একটা কান্ট্রি। তো এই দেশে ওদের মাঠে যেই ফুটবল খেলতে যায় সব দেশকে, ওটা ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, ওরা নাকানি চুবানি খাইয়ে দেয়। যদিও আর্জেন্টিনাকে একটু বেশি খাওয়ায় নাকানি চুবানি, যাই হোক। তো দেখেন স্থানীয়ভাবে এগুলো দেখেন আমরা কি বলতেছি। তাহলে এই অঞ্চলে, তাহলে এই প্লাবন সমভূমি অঞ্চলে বিক্ষিপ্তভাবে অসংখ্য জলাভূমি কিন্তু রয়েছে, ঠিক আছে। জলাভূমি আছে, নিম্নভূমি আছে। এই কিছু সংখ্যক পরিত্যক্ত আছে অশ্বক্ষুরাকৃতির নদী খাত, অশ্বক্ষুরাকৃতির কিছু নদী খাত আছে। স্থানীয়ভাবে এদেরকে অনেক কোথাও কোথাও বলা হয় বিল, ঝিল, হাউর, এইসব নামে এগুলোকে ডাকা হয়। এদের মধ্যে চলন বিল, মাদারীপুর বিল, সিলেট অঞ্চলের হাউর সমূহ বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে একটা লেক বা হ্রদের আকার ধারণ করে। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। কারণ ওই যখনই বন্যা হয়, নদীর পানি যখন দ্বারা প্লাবিত হয়, তখনই কিন্তু তারা পলি দ্বারা তারা পরিপূর্ণ হয়ে থাকে। এই জন্যই এই ভূমিগুলো অত্যন্ত উর্বর হয়ে থাকে। সাম্প্রতিক কালের বাংলাদেশে যে প্লাবন সমভূমি, এই প্লাবন সমভূমিকে দেখেন কি ভাগ করা হয়েছে কয়টা ভাগে। দেখেন আমরা দেখেন কয়টা ভাগে ভাগ করেছি। দেখেন এই দেখেন আমরা এখানে 5টা আলাদা আলাদা অঞ্চলে চাইলে ভাগ করা যায়। যদি এই ভাগগুলো খুব গুরুত্বপূর্ণ না, তারপর একটু দেখে রাখবেন। আপনারা যখন দেখবেন যে আপনি পড়ছেন যে ডেল্টা প্ল্যান 2100 পড়ছেন, যখন আপনি পড়বেন যে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100, তখন দেখবেন এই বদ্বীপ পরিকল্পনা খুব নতুন কিছু না। যার এই ভূপ্রাকৃতিক গঠন সম্পর্কে আইডিয়া আছে তিনি দেখবেন বাংলাদেশের যে অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠন যেরকম, তার উপর ভিত্তি করে যত সমস্যা হয় সেই সমস্যার সমাধানের প্রক্রিয়াগুলাই হচ্ছে এই বদ্বীপ পরিকল্পনার অন্তর্ভুক্ত। ধরেন আপনি বরেন্দ্র অঞ্চলে গেছেন বা খরাপ্রবণ অঞ্চলে গেছেন, ওই অঞ্চলে দেখবেন কিভাবে পানি সেচ করা হবে, পানির সরবরাহ কিভাবে দেওয়া হবে, সেটা হচ্ছে এই ডেল্টা প্ল্যানের অন্তর্গত। আবার দেখবেন যেখানে প্রচুর বন্যা হয়, প্লাবন সমভূমি, সেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিভাবে দিবে, হ্যাঁ, কিভাবে ফসলি জমিকে বা মানুষের আবাসস্থলকে রক্ষা করবে, এই নিয়ে কিভাবে অবকাঠামোগত উন্নয়ন হবে, সেইটা সেই পরিকল্পনার অন্তর্গত। তো এরকম সামগ্রিকভাবে আপনার দেশের আপনার ভূপ্রাকৃতিক গঠন, আমরা বলি ভূ রাজনীতি বুঝতে হলে আগে তো ভূ বুঝতে হবে, তো ভৌগোলিক অবস্থানটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে প্লাবন সমভূমির মধ্যে প্রথমে আছে রংপুর এবং দিনাজপুরের পাদদেশীয় সমভূমি, তারপর ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিল্লা এবং সিলেটের অন্তর্গত বন্যার প্লাবন সমভূমি, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর অঞ্চল, কুষ্টিয়া, ফরিদপুর অঞ্চল, খুলনা অঞ্চলের বিশেষ কি বদ্বীপ সমভূমি বা ডেল্টা প্লেন বলি আমরা এটাকে। নোয়াখালী এবং ফেনী অঞ্চলের নিম্নভাগ থেকে কক্সবাজার বা চট্টগ্রাম পর্যন্ত এটাকে বলা হয় উপকূলীয় সমভূমি। খুলনা এবং পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলার
কিছু অংশ নিয়ে আছে স্রোতজ সমভূমি, ঠিক আছে। এই নিয়ে বাংলাদেশের এই অঞ্চলগুলোর মাটি খুব উর্বর বলে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সোফার আমরা যা পড়লাম দেখেন, তাহলে বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের? টারশিয়ারি যুগের। আমাদের তো মুখস্থই হয়ে গেছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, পাহাড়ি একমাত্র দ্বীপ হচ্ছে মহেশখালী। হ্যাঁ, চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? যারা একটু ট্রাভেলিং পছন্দ করেন, বই পড়তে হয়, আপনারা জানেন সীতাকুণ্ডে আছে সেই চন্দ্রনাথ পাহাড়, এবং এই পাহাড়ের কি একদম শীর্ষে কি আছে? একটা মন্দির আছে, চন্দ্রনাথ মন্দির। অনেকে কিন্তু, এবং একটা সিঁড়ি করে দেওয়া আছে, অনেকে কিন্তু এখানে ঘুরতে যান। আউটস্ট্যান্ডিং ভিউ। কেউ যদি যান এবং গিয়ে ক্যামেরা দিয়ে শুধু ফটো খিচাতে মানে ব্যস্ত না হয়ে যদি একটু রিল্যাক্স করে বসে পাড়ি পাশটা একটু দেখেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় যদি একটু বিশ্রাম নিয়ে শুধু তাকান, তখন আপনি আসলে এটা রিয়েলাইজ করবেন আসলে আমরা কতটা তুচ্ছ, হ্যাঁ, এই পৃথিবীর সামনে। চন্দ্রনাথের পাথায় কোথায় অবস্থিত? চন্দ্রনাথ পাহাড় হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে, আমরা জানি। একটা কি টারশিয়ারি পাহাড়, প্লাইস্টোসিন সোপান, আর একটা কি আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, 3টা। চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বত? এটা হচ্ছে আরাকান অঞ্চলের, চিটাগাং আরাকান ইয়োমা। আরাকান ইয়োমার যে পাহাড়, সেই পাহাড়ের সাথে একই পর্বত শ্রেণী হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলা। আচ্ছা, কেওক্রাডাঙ্গের উচ্চতা কত? 1230 মিটার। আর তাজিং ডংয়ের হচ্ছে 1231 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? অপশন দেখে বুঝবেন। অপশনে যদি বিজয় বা তাজিং ডং থাকে তাহলে এটা, না হলে কেওক্রাডাং দিতাম। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? পাহাড় বলছে, পর্বত না, এটা হচ্ছে গারো পাহাড়। কোন অঞ্চলের হাই ডাইভার্সিটি ইন্ডেক্স থাকে? কোন অঞ্চলে হাই ডাইভার্সিটি ইন্ডেক্স? ডাইভার্সিটি মানে হচ্ছে কি? ডাইভার্সিটি মানে হচ্ছে আপনার বৈচিত্র্য। এটা হচ্ছে কৃষিভূমি নিয়ে, অর্থাৎ যে অঞ্চলে কত বেশি ধরনের আপনার ফসল চাষ করা সম্ভব তার উপর ভিত্তি করে একটা ইন্ডেক্স বা সূচক দেওয়া হয়। এটা কৃষিভূমির সাথে সংশ্লিষ্ট। বরেন্দ্র বলতে কোনটি বুঝি? বরেন্দ্র মানে হচ্ছে উত্তরবঙ্গ, আমাদের নর্থ বেঙ্গল, যেটা এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল বলা হয়। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে। কেওক্রাডং পাহাড় কোথায়? বান্দরবানে। মধুপুর এবং ভাওয়ালের গড় এই অঞ্চলের মাটির বর্ণ কিরূপ? আমরা পড়েছি ধূসর এবং লাল। ধূসর এবং লাল, এটা প্লাইস্টোসিন সোপানের অন্তর্ভুক্ত। বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে বলা হয় টিলা। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লাতে। হ্যাঁ, কুমিল্লার ময়নামতি পর্যন্ত বিস্তৃত। বরেন্দ্রভূমি কোনটা? বরেন্দ্রভূমি কিসের অন্তর্গত? প্লাইস্টোসিন সোপানের অন্তর্গত। বরেন্দ্রভূমি নামে পরিচিত কোনটা? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, এটা হচ্ছে বরেন্দ্রভূমি। এগুলো আমরা কম বেশি জানি, দেন খুব ইজি লাগবে। সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা, এটা একটু বেশি, এই জন্য বলছি গড় উচ্চতা, পাহাড় না কিন্তু। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এটার গড় উচ্চতা কত? 37.5 মিটার আর কি, হ্যাঁ, 37.5 মিটার। বাংলাদেশের শতকরা কত ভাগ প্লাবন সমভূমি, ফ্ল্যাট প্লেন কত ভাগ? শতকরা 90 ভাগ, প্রায় 1,24,000 বর্গ কিলোমিটার আমরা দেখেছি, তাই না? জয়ন্তিকা পাহাড় আসলে জয়ন্তিকা থেকে আসছে জৈন্তিয়া। হ্যাঁ, জৈন্তা পাহাড় হচ্ছে সিলেটে অবস্থিত, জৈন্তাপুর নামই আছে। হ্যাঁ, পলল পাখা, এটার ইংলিশ নাম হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান। এটা একটা ভূতাত্ত্বিক জিওমরফোলজিক্যাল একটা স্ট্রাকচার, অ্যালুভিয়াল ফ্যান, বা এটার বাংলায় বলে পলল পাখা তৈরি হয় পাহাড়ের পাদদেশে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সব থেকে পুরাতন ভূমিরূপ কোনটা? ভূমিরূপ আছেই 3টা, টারশিয়ারি পাহাড়, প্লাইস্টোসিন সোপান, আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সবচেয়ে পুরাতন কোনটা? টারশিয়ারি, এই জন্য টারশিয়ারি যুগে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড় কয় ভাগ? 2 ভাগ। ওই যে একটা বলছি, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট অঞ্চলের এক ধরনের, আর একটা হচ্ছে চিটাগং, বান্দরবান, হ্যাঁ, রাঙামাটি অঞ্চলের একটা। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? নিম্নভূমি সবচেয়ে বেশি হচ্ছে কিশোরগঞ্জ অঞ্চল। হ্যাঁ, কিশোরগঞ্জ অঞ্চল, এই 4টা জেলার মধ্যে। ওই যে হাওর টাওর এখানে বেশি আছে, এই জন্য কিশোরগঞ্জ হাওর বিধৌত অঞ্চল, তো হাওরকে বলা হয় নিম্নভূমি। হ্যাঁ, হাওর তো স্থায়ী জলাশয় না, এটা কি নিম্নভূমি না? এই জন্য ওই হিসাবে বলা হয়েছে, বুঝতে পেরেছেন? কিশোরগঞ্জ অঞ্চলে কি আমরা হাওড়ার সংখ্যা হচ্ছে বেশি, হাওর বিধৌত। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের অংশ নিয়ে গঠিত হচ্ছে আমাদের বরেন্দ্রভূমি। এই হচ্ছে আমাদের বিশেষ পরীক্ষাগুলোতে আসা সামগ্রিক প্রশ্ন। আমরা আমাদের লাস্ট সেগমেন্টে বাংলাদেশের নদ নদী থেকে শুরু করে এই লেকচারের অবশিষ্ট অংশ নিয়ে আপনাদের সামনে পুনরায় হাজির হচ্ছি। এই সেগমেন্টে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।